বিমল মিত্রের জন্ম হয়েছিল 1912 সালের 18 মার্চ। চেতনা স্কুল ও আশুতোষ কলেজে শিক্ষালাভের পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ করেন। কথাশিল্পী বিমল মিত্রের লেখা উপন্যাস কিংবা গল্পের কোনো তুলনা হয় না। যারা গল্প পড়তে শুনতে ভালোবাসেন তারা নিশ্চয়ই বিমল মিত্রের গল্প পড়তে ও শুনতে ভালোবাসেন। আমার আজকের নিবেদন বিমল মিত্রের লেখা গল্প ছাই। তাহলে আসুন শুনে নিই আজকের গল্পটি কি বলছে, কি শেখাচ্ছে, কি জানাচ্ছে। সত্যি কথা বলতে এই গল্পটি আমার কাছেও নতুন, আমিও উপভোগ করছি। অবশ্যই আমার সঙ্গে আপনারাও উপভোগ করুন। তাহলে শুরু করছি আজকের প্রথম পর্বটি। শহরতলির এই দিকটা অল্প রাত্রি নির্জন হয়ে যায়। 10 বছর আগে আরও নির্জন ছিল। সবজি বাগানের মাঝখানে পানা পুকুরটায় দিনের বেলা ব্যাঙ ডাকত। নটবর দত্তের বাড়ির নর্দমার জল রাস্তার উপর দিয়ে গড়িয়ে এসে পড়ত পুকুরের ভেতর। পুকুরের চারিদিকের পাড়ে কচু গাছের ঘন জঙ্গল। সেই জঙ্গল থেকে একটা হেলে সাপ ছুটে রাস্তা পেরিয়ে চলতে গিয়েও লোকজন দেখে আবার জঙ্গলের মধ্যে ঢুকে পড়ত। তখন এই চেতলার সঙ্গে বালিগঞ্জের যোগসূত্র ছিল না। বালিগঞ্জে তখন আরও জঙ্গল। চেতলা স্কুলের ছেলেরা আদিগঙ্গা পেরিয়ে ওই পারে যেত শশা আর ফুটি চুরি করতে। এখন যেখানে ট্রাম রাস্তার চৌমাথা, ওইখানেই ছিল ক্ষেত। শশা, ঝিঙ্গে, কুমড়ো, ফুটি, নানা রকম ফল সবজির ক্ষেত। অনেকদিন ছেলেরা জঙ্গলের মধ্যে ভূতের ভয় বেশি দূর যেতে পারেনি। সন্ধে হবার আগেই এই পারে চলে এসেছে। কতদিন চেতলার ডাকাতি হয়ে গিয়েছে। পরদিন পুলিশ খুঁজতে খুঁজতে চোরাই মালের টুকরো টাকরা কুড়িয়ে পেয়েছে ওই বালিগঞ্জের জঙ্গলে। চেতলায় তখন গ্যাসের আলো, পাকা রাস্তা, কিছু কিছু ছিল। নটবর দত্ত সেই সময় সবজি বাগানের বাড়ি করেন। বাড়ির সামনে যেখানে এই 3টে দোতলা বাড়ি হয়ে গেছে, ওইখানেই সেই পুকুরটা ছিল। দিনের বেলা ব্যাঙ ডাকত। গরিব লোকেরা এসে ওই পুকুর পাড় থেকে কচুর শাক তুলে নিয়ে গিয়ে রান্না করে খেত। লোকে পুকুরটার নাম দিয়েছিল তুষ পুকুর। পুকুরের মালিক শৈলমিত্তির পুকুরটা বুঝিয়ে জমি করে বেচতে চেয়েছিল। মাটি কিনে তাই দিয়ে বোঝানো ব্যয় সাপেক্ষ। চেতলার ধানের কল থেকে বিনা খরচে তুষ নিয়ে গাড়ি বোঝাই করে তুষ ফেলেছিলেন। ইচ্ছে ছিল একদিন সমস্ত পুকুরটা রাস্তা সমান করে 300 করে কাঠার দরে বেচে দেবেন। নটবর দত্ত বলেছিলেন, দিন না মিত্তির মশাই, 100 টাকায় দিয়ে দিন, ও আমি বুঝিয়ে নেব যাতা দিয়ে, আমাকেই দিন জমিটা। শৈলমিত্তির এই পাড়ায় তখন আদি বাসিন্দা। বললেন, পাগলা হয়েছ নাকি নটবর? টাকার আমার নেহাত খুব দরকার, নইলে পড়ে থাকুক না ওই জমি। হি তো আর মাছ নয় যে বাসি হলে পচে যাবে। একদিন ওই জমির দর 500 উঠবে, দেখে নিও। তা শৈলমিত্তিরের দূরদৃষ্টির অভাব ছিল। ওই জমির দর 500 ওঠেনি, 2000 উঠেছিল। কিন্তু এখন সেই নটবর দত্তও নেই, আর তুষপুকুরের মালিকানাও 3বার হাত বদল হয়েছে। টিমটিম করে এখনও বেঁচে আছে শৈলমিত্তির। চোখের ওপর দেখছে কি চেতলা কি হয়েছে, কি বালিগঞ্জ কি হয়েছে। আর আফসোস হয়েছে মনে মনে। ভিটে জমি নিয়ে 20 বিঘে জমি ছিল মোট। সেই জমি এখন বেচলে 7 পুরুষ আর খেটে খেতে হতো না। ওই বালিগঞ্জের সঙ্গে এই অঞ্চলের যোগসূত্র করবার জন্য বহুদিন থেকেই একটা পুলের কথা চলছে। ওইদিকে রাসবিহারী এভিনিউ আর এই পাশে সেন্ট্রাল রোডের বরাবর জুড়ে দিলেই সুবিধের আর অন্ত থাকে না। কিন্তু বহুদিন থেকে কথা চললেও আসলে কাজ কিছুই এগোয়নি। সভা সমিতি করে আবেদন নিবেদন করা হয়েছে, কিন্তু কে আর কার কথা শোনে। সদানন্দবাবু ছাত্র পড়াতে যাওয়ার অসুবিধে, ডালহৌসি স্কোয়ারে যাদের অফিস তাদের যাতায়াতের অসুবিধে, সুরুচির কলেজ যাওয়ার অসুবিধে, শ্মশান যাত্রীদের দেহ সৎকার করতে যাওয়ার অসুবিধে। আর অসুবিধে শেখরেরও কম নয়। অসময়ে বৃষ্টি এসে পড়াতে শেখর চেতলার হাটের টিনের চালার নিচে দাঁড়িয়েছিল।
ওই পাশের তেলে ভাজার দোকানে তখন খদ্দেরের আনাগোনা কম। তার পাশে বেহারি ফল আলি লম্ফ জ্বালিয়ে ফল আগলাচ্ছে। বৃষ্টির ভয়ে গোটা তিনেক হেঁটো গরু টিনের চালার তলায় এসে আশ্রয় নিয়েছে। একদল ভিখিরি সপরিবারে ইটের উনুন পেতে ভেতর দিকে রান্না চাপিয়েছে। ময়লা ভর্তি হাট। দুপুরবেলা হাট হয়ে গেছে। ক্রেতা বিক্রেতা এখন আর কেউ নেই। তবুও হাটময় যেন সারাদিনের কেনা বেচার গন্ধ চারিদিকে হাওয়ায় ভাসছে। ও বাছা, একটু সরো তো গা। একটা পাগলি তার সংসার, ছেঁড়া কাঁথা, পুটলি, ভাঙা হাড়ি, ইট কাঠ নিয়ে এসেছে আশ্রয় নিতে। শেখর চেয়ে দেখে সরে গেল। লজ্জা, সম্ভ্রম, বুদ্ধি, বিবেক সমস্তই যে হারিয়েছে, সেও খোঁজে শারীরিক আরাম। এক কোণে বসে পাগলিটা বিড়বিড় করে কি যেন বকতে লাগল। ঝমঝম করে জল পড়ছে। রাস্তায় জল জমে গেল। শেখর দাঁড়িয়ে ভাবতে লাগল। এখান থেকে অনেক মাইল দূরে হাজারিবাগের নিরবচ্ছিন্ন নিরিবিলিতে একটি বাড়ির চারিদিকে এখন নীরব অন্ধকার ঘনিয়ে এসেছে। বাইরের গেটে দারোয়ান, অন্দরমহলে একটি বৃদ্ধা পরম নিরুদ্বেগে সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছেন ঘরে ঘরে। অলিন্দে একটি পুরুষ সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর ক্লান্ত অথচ সুদৃঢ় পদে পদচারণা করছেন। সেখানকার আকাশ কি এমনই মেঘাচ্ছন্ন? বহুযুগ ছেড়ে আসা পৃথিবীর মতো ধূসর তমসাচ্ছন্ন সেই স্মৃতি? পৃথিবীর কক্ষ পরিবর্তনের মতো যেন শেখরেরও পরিবর্তন হয়েছে জীবনের কোথাও আজ তার গ্রন্থি নেই। আজকের জীবন তার যেমন উদার ভবিষ্যতের সম্ভাবনায় উজ্জ্বল, তেমনি আতঙ্কিত মুহূর্তের দুঃস্বপ্নে রোমাঞ্চময়। সেদিনের জীবনের সঙ্গে আজকের জীবনের সঙ্গে অনেক তফাৎ। এই শৃঙ্খলিত দেশ আজও তারই মতো হতভাগ্য। শুধু সুদূর অতীতের গৌরব উজ্জ্বল অধ্যায়টি ছাড়া বর্তমানে গর্ব করার মতো আর কিছুই নেই। এক ঘাট থেকে আরেক ঘাটে ভেসে যাওয়া, শুধু চলার আর মাথা তুলবার উদগ্র আগ্রহ নিয়ে ছুটে যাওয়া। সে জীবন শান্ত, অলস, সমাহিত। আর এই জীবন ভীত, বিপদগ্রস্ত, বিপর্যস্ত। কিন্তু এই জীবন তো শেখর নিজের ইচ্ছায় বরণ করে নিয়েছে। লাল সুতোর বিড়ি দেখি 1 পয়সার। পাশে দোকানে খদ্দের এসেছে। বৃষ্টিতে ভিজে ভিজে নেশা করবার লোকের কিন্তু কামাই নেই। দোকানের তীব্র ইলেকট্রিক আলোটা জলসিক্ত পিচের রাস্তাটাকে আরও মসৃণ করে দিয়েছে। খানিক পরে একটি মেয়ে এসে দাঁড়ালো, ছাতি মাথায়, রঙিন শাড়ি, রাঙা ঠোঁট, স্নো পাউডার মাখা মুখ। লাল সুতোর বিড়ি দেখি 3 পয়সায়। 1 খিলি বাংলা পান আর একটা ক্যাভেন্ডার সিগারেট। এ পাড়ায় লাল সুতোর খদ্দেরের সংখ্যাটা বেশি। কে জানে লাল সুতোর মানে কি? সওদা নিয়ে মেয়েটি চলে গেল। প্রথম খদ্দের দোকানিকে প্রশ্ন করলে, এখানে কবে আমদানি হলো হে? কার? দোকানি বললে, পুটি। আগে ভবানীপুরে ছিল, এখন ছোটবাবুর এখানে রয়েছে। ছোটবাবু? খদ্দেরটি হতাশার ভঙ্গি করে বললে, এইবার ডুববে, বুঝলে হে, নিঘাত ডুববে। এই তোমায় বলে রাখলুম মতিলাল। খদ্দের দড়ির আগুনে বিড়িটা ধরিয়ে চলে গেল। ওই পাশের বাঁধানো হাটের মেঝে একদল মুটে গড়া গড়া শুয়ে পড়েছে। কাল সকালে আবার উঠতে হবে। 2-1টা রিক্সা পর্দা ঢাকা দিয়ে যাতায়াত করছে ঠুনঠুন আওয়াজ করে। 2-1টা মোটর আর সাইকেল। একটা ভক্সল গাড়ি গেল চূড়ান্ত মডেলের। এর আগের মডেলটা ছিল শেখরদের। চৌধুরী ছিল তাদের ড্রাইভার। চৌধুরী যেদিন হাটে যেত শেখরকে ডাকত, খোকাবাবু হাটে যাবে? সারা সংসারের যাবতীয় জিনিসপত্র নিয়ে সাঁওতালরা হাটে আসত। এক কাঁধে ছেলে, আরেক কাঁধে বাঁকের ওপর শেকল বাঁধা টিয়া পাখি। 20 ক্রোশ পথ হেঁটে এসে হাট করত তারা। একবার চৌধুরীর গাড়ি চালাতে চালাতে একজন মাতাল সাঁওতালকে চাপা দিয়ে দিয়েছিল।
তারপর সে কি গোলমাল। গ্রামকে গ্রাম উজাড় করে সাঁওতালদের দল তীর ধনুক নিয়ে এসে চৌধুরীকে খুন করবে বলে হাজির। চৌধুরী তেতালা ছাদের চিলেকোঠাতে লুকিয়েছিল। তারপর থানা পুলিশ, ম্যাজিস্ট্রেট সাহেবকে ঘুষ, কত কাণ্ড করে তবে চৌধুরী বাঁচল। কিন্তু চৌধুরী চাকরি ছেড়ে চলে গেল। ওইখানে থাকলে একদিন চোরা তীর খেয়ে মরত। বাবা 3 মাসের মাইনে দিয়ে দেশে পাঠিয়ে দিলেন চৌধুরীকে। সেসব কত বছর আগেকার ঘটনা। এখন শেখরের সেই পরিচয়টা একেবারে মুছে গেছে। এখন সদানন্দবাবুর বাড়িতে সে আশ্রিত। শেখরের মনে হয় অদ্ভুত লোক এই সদানন্দবাবু। এপাশে নটবর দত্তের বাড়ি, সামনে শৈল মিত্তিরের বাড়ি, আর মাঝখানে সদানন্দবাবু থাকেন একতলা বাড়িটিতে। সাদা রঙের একতলা বাড়িটা সুবিধের দিক থেকে এমন কিছু লোভনীয় নয়, কিন্তু এই বাড়িতেই সদানন্দবাবুর কেটে গেল 14 বছর। 14 বছরের সম্পূর্ণ ইতিহাস শেখর জানে না, কিন্তু আজ 4 বছরের ইতিহাস সে জানে। এই 4 বছরে অনেক কিছুর পরিবর্তন সে দেখেছে, কিন্তু সদানন্দবাবু যেন কোনো পরিবর্তন হবার কথা নয়। সকালবেলা বেরিয়ে যান ছাত্র পড়াতে, তারপর 10টার সময় একবার ফিরে এসে 2টি ভাত নাকে মুখে গুজে দিয়েই আবার স্কুলে যান। সেই খিদিরপুর স্কুল। স্কুল থেকে বাড়ি ফিরবার অবসর হয় না, সোজা চলে যান ছাত্রছাত্রীদের বাড়ি। তাদের পড়িয়ে বাড়ি ফিরতে গভীর রাত হয়ে যায়। এমনি প্রত্যহ প্রতিদিনের ইতিহাসে এর কোনো ব্যতিক্রম দেখেনি শেখর। মাথায় রুমাল ঢাকা দিয়ে কে একজন দৌড়তে দৌড়তে এসে ঢুকল টিনের চালের ভেতর। শেখর চিনতে পারলে নির্মল। নির্মলও চিনতে পেরেছে। কাছে এসে বললে, কে? শেখর দানা? হ্যাঁ। কোত্থেকে আসছো নির্মল? শেখর প্রশ্ন করলে। নির্মল বললে, দেশপ্রিয় পার্কে মিটিং ছিল। ও। এই বলে চুপ করলে শেখর। এই মিটিংয়ের ওপর কোনো শ্রদ্ধাই নেই শেখরের। গরম গরম বক্তৃতা দিয়ে তাতিয়ে দেওয়া যায় নির্মলদের মতো ছেলেকে, কিন্তু তাতে দেশের প্রকৃত কোনো মঙ্গলই হয় না। নির্মল বললে, আচ্ছা শেখরদা, ধরো যদি যুদ্ধই আবার বাধে, তখন আমাদের প্রোগ্রাম কি? শেখর বললে, প্রোগ্রামের অভাবে দেশ রসাতলে যাবে এ কথা কেউ বলবে না নির্মল। যে কোনো পার্টির প্রোগ্রাম যদি নিষ্ঠা নিয়ে অনুসরণ করা যায় তাহলেই কাজ হয়, কিন্তু সেই নিষ্ঠা তো কারণ নেই, সেই আন্তরিকতাও কারণ নেই। যখন চরকার হুজুগ উঠেছে তখনও যেমন তা কেউ মন প্রাণ দিয়ে গ্রহণ করতে পারেনি, আবার যখন বোমার হুজুগ উঠেছে তাও মন প্রাণ দিয়ে কেউ গ্রহণ করেনি। শেষ পর্যন্ত স্বার্থবোধ সমস্ত শুভ চেষ্টাকে পণ্ড করে দিয়েছে। তারপর একটু থেমে শেখর বললে, কিন্তু আমার আসল মতটা কি শুনতে চাও? নির্মল কাছে ঘেঁষে এসে জিজ্ঞাসা করলে, কি? আমার মতে ক্ষমা অহিংসায় রাজ্য শাসন চলবে না। বিক্রম চাই, হিংসা চাই। যেমন করে পৃথিবীর 8-10টা দেশ বেঁচে আছে, শক্তি সঞ্চয় করেছে অন্য শক্তিশালীদের সমকক্ষ হবার জন্য, চোখ রাঙালে চোখ রাঙাবার জন্য, আক্রমণ করলে প্রতি আক্রমণ করবার জন্য। সামনে দিয়ে একটা মোটো তীব্র হেডলাইট জ্বালিয়ে চলে গেল। তার আলোটায় এসে শেখরের প্রদীপ্ত মুখের ওপর পড়তেই নির্মল দেখলে শেখরদার মুখে যেন অস্বাভাবিক তৃপ্তি ফুটে উঠেছে। শেখরদা যখন বলে এমনি করেই বলে, এমনি দৃঢ়তা, এমনি তেজ সে আর কারোর মুখে দেখেনি। ক্ষণিকের জন্য বিপ্লবী ভারতের এক জীবন্ত বিগ্রহ যেন দেখলে নির্মল। নির্মল বললে, কিন্তু শেখরদা, আজকের দিনেই স্বার্থবোধের দেওয়াল কিল মেরে ভাঙবার চেষ্টা করা অসম্ভব আর পণ্ডশ্রম নয় কি? শেখর বললে, যা অসম্ভব বলে আমাদের মনে হয় তাই তো সম্ভব করে তোলে শিল্পীরা, বৈজ্ঞানিকেরা। নইলে তাজমহলও তো সম্ভব হতো না সেই যুগে। আর এই যুগে টেলিফোন, ওয়্যারলেস এরোপ্লেন সম্ভবই হতো না। আসল কথা হচ্ছে প্রেরণা। সেই প্রেরণাটা চাই, যেই প্রেরণা ছিল তাজমহলের পেছনে, এরোপ্লেনের পেছনে,
গ্রামোফোন রেডিওর পেছনে, নইলে। শেখর আরও যেন কি বলতে যাচ্ছিল, কিন্তু পেছনে যাত্রার ক্লাবে তখন রিহার্সাল শুরু হয়ে গেছে। ধান্য ব্যবসায়ী সমিতির নাট্য বিভাগের পুরোদমে অভিনয়ের মহড়া চলছে। বিভিন্ন বাজনা সহযোগে সখীর দলের সমবেত সঙ্গীত শুরু হলো। নির্মল টিনের চালের বাইরে হাত বাড়িয়ে দিয়ে বললে, বৃষ্টিটা বোধহয় ছেড়েছে শেখরদা। হাট থেকে বেরিয়েই মোড়, চৌমাথার দক্ষিণ দিকে যাবে নির্মল। বললে, রাখি সঙ্গের পূজা সাব কমিটির মিটিং আছে সোমবার, যাচ্ছ তো শেখরদা? দেখি যদি পারি। এই বলে শেখর গলির ভেতর ঢুকল। গল্পের আরেক চরিত্র সদানন্দবাবু। তা সদানন্দবাবুকে সৌভাগ্যবান বলাই যায়। নিতান্তই প্রাণ খোলা এই খেয়ালি মানুষটির পেছনে যে শক্তি তাকে চালনা করে আসছে, তা বৃহস্পতি নয়, রবি নয়, বুধও নয়। সেই শক্তি তার স্ত্রী মৃন্ময়ী। একদিন মৃন্ময়ী যখন এই সংসারে এসেছিলেন, সেই দিন নববধূর রূপ, রুচি আর শিক্ষা নিয়েই এসেছিলেন। এসে দেখলেন এই সংসার তার আগমনের শুভকামনায় অপরিহার্যভাবে প্রতীক্ষমান। যেন আসতে দেরি হলে এটা অচল হয়ে যেত। ফুলশয্যার রাত্রেই নববধূ যেন এক জাদু মন্ত্রেই গৃহিণীতে রূপান্তরিত হয়ে গিয়েছিলেন। ফুলশয্যার গভীর রাত্রিতে মৃন্ময়ী স্বামীকে জিজ্ঞেস করেছিলেন, কত টাকা লাইফ ইন্স্যুরেন্স আছে তোমার? ফুলশয্যার রাত্রে নববধূর মুখে এই প্রশ্ন যেমনই অসম্ভব তেমনই অবিশ্বাস্য। সদানন্দবাবুর স্কুল মাস্টারের বুদ্ধিতে আজও এই প্রশ্নের কোনো সমাধান চেষ্টা করলেও খুঁজে বার করতে পারবেন না। মৃন্ময়ী যখন প্রশ্নের উত্তর শুনেছিলেন যে লাইফ ইন্স্যুরেন্স তো দূরের কথা, দেনার সুদ দেনাকে ছাপিয়ে 3 গুণ বৃদ্ধি পেয়েছে, তখনই মনস্থ করলেন যে ক্যাশবাক্সের চাবি আর অন্য ব্যয়ের হিসেব তিনি যদি বাঁচতে চান, সমস্ত ভার তাকেই নিতে হবে। সেই দিনটি থেকে আজ পর্যন্ত সেই সংকল্প প্রতিদিন কাজে পরিণত করে আসছেন। তবে মৃন্ময়ীর শুভ সংকল্পে কোনো বাধা দেননি সদানন্দবাবু, বরং তিনি সুখী এবং নিশ্চিন্তই হয়েছিলেন। বিধবা ননদ গিরিবালা প্রথমে অসন্তুষ্ট হলেও পরে বুঝেছেন বউ সেদিন অন্যায় করেনি। কিন্তু আজকাল যেন মৃন্ময়ীর স্বাস্থ্য ভেঙে পড়ছে ক্রমে ক্রমে। বিধবার ননদকে যেদিন মৃন্ময়ী মুক্তি দিয়েছিল, সেদিন থেকেই গিরিবালা পুজো পাঠ হরিনাম নিয়েই থাকেন। এখন নতুন করে আবার সংসারের ঝক্কি আর তিনি নিতে পারবেন না। সদানন্দবাবু যখন স্কুলে ছাত্রদের পড়াচ্ছেন, শেখর চলে গেছে অফিসে, সুরুচি কলেজে, আর গিরিবালা নিজের চিলে কোঠাতে গীতা পাঠে ব্যস্ত। সেই সময় সেই অলস ক্লান্ত দ্বিপ্রহরে বারান্দায় শুয়ে মৃন্ময়ী মাদুর পেতে রোদ্রে চুল শুকোতে দিয়ে অনেক দূরে আকাশের দিকে চেয়ে দেখলে একটা চিল অনেক উঁচুতে আকাশের নীলিমার পটভূমিকায় বৃত্তাকারে ওড়ে। তার কর্কশ ধ্বনি মাঝে মাঝে বাতাসে মর্তের মাটিতে এসে পৌঁছয়। সেই সময় মৃন্ময়ীর বুকটা যেন হঠাৎ একটা চাপ ধরে, মনে হয় যেন দমটা আটকে আসবে, যেন শেষ হয়ে যাবে হৃৎপিণ্ডের উত্থান পতন, আর নিঃশ্বাস নেওয়া ছাড়া। কখনো বা অম্বল ওঠে, বুক জ্বালা করে, জ্বলে যায় গলা, পেটের নিচটা যেন টনটন করে ওঠে। মৃন্ময়ী ভয় করে এই সংসার ছেড়ে চলে যেতে, একটি একটি করে এই সংসারের প্রত্যেকটি খুঁটিনাটি তার সংগ্রহ করা, এর প্রতিটি বাসন বাক্স, তোলা উনুন, বটি, হাঁড়ি, কলসি, কুলো, সমস্ত মৃন্ময়ীর কাছে অপার মমতার সামগ্রী। একটা পাথর বাটি ভাঙলে মৃন্ময়ীর আফসোসের আর সীমা থাকে না। বাসনওয়ালিরা পুরনো কাপড় জামার বদলে বাসন বেচতে আসে, ছেঁড়া কাপড়, তাও মায়া করে মৃন্ময়ীর, ছাড়তেই পারে না। পুরনো ওষুধের খালি শিশি, ভাঙা মগ, কানা ভাঙা হাঁড়ি, কিছুই ফেলতে পারেন না তিনি, সব জমা হয়ে স্তূপকৃত হয় তার ভাঁড়ারে। সদানন্দবাবুকে নিয়েই হয়েছে মুশকিল। কোটের বোতামটা যে কোথায় ফেলে আসবেন, যখন একটা আলগা হয় তখনই তো খুলে পকেটে রেখে দিলেই হয়, কিন্তু কোনো দিকে কোনো খেয়াল নেই তার। ভোর 5টার সময় উঠে তিনি বেরিয়ে পড়েন।
তারপর যখন আসেন তখন বেলা 10টা। তখনই রান্নাঘরের সামনে একটা পিঁড়ি পেতে নিয়ে বসে যান নাকে মুখে গুঁজতে। বিকার নেই, অরুচি নেই, শীত নেই, গ্রীষ্ম নেই। গলাবন্ধ কোটের ওপর একটা সিল্কের চাদর ফেলে হনহন করে রাস্তা দিয়ে হাঁটেন। অনেকেই দেখেছে রাস্তায় চলতে চলতে হঠাৎ সদানন্দবাবু থেমে গেলেন। তারপর পকেট থেকে নোট বই পেন্সিল বার করে সেইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সব লিখতে লাগলেন। তারপর আবার চলা। স্কুলে ছাত্রদের পাঠ্যপুস্তকের নোট লিখলে পয়সা হয়, কিন্তু লেখবার তো সময় কোথায়? এমনি রাস্তায় চলতে চলতে লিখেই তার অনেক বই হয়ে গেছে। তারপর এমনই ভুলো মানুষ অনেকখানি নোট লেখা খাতাখানা একদিন হয়তো বা ট্রামে কিংবা বাসে ফেলে আসেন। তখন সব পরিশ্রমই পণ্ড। সদানন্দবাবু ভূগোলের মাস্টার। তাকে একটি ছাত্র খাতির করে একদিন একটি ক্যালেন্ডার উপহার দিয়েছে। সদানন্দবাবু লাইব্রেরির দিকেই যাচ্ছিলেন। রাখালবাবু ডাকলেন, ও সদানন্দবাবু, হাতে কি? ফিরে দাঁড়ালেন, বললেন, এই দেখুন। এই বলে গোটানো ক্যালেন্ডারটা খুলে সামনে ধরলেন রাখালবাবুর। রাখালবাবু খানিকক্ষণ ক্যালেন্ডারের ছবিটির দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। তারপর হঠাৎ হাত মুখ বিকৃত করে বলে উঠলেন, কেতার্থ করলেন? এই বলে হনহন করে চলে যাচ্ছিলেন। সদানন্দবাবু হঠাৎ এই মন্তব্যের অর্থ বুঝতে পারলেন না। বললেন, কেন? আমি কিসে কেতার্থ করলাম আপনাকে? আপনাকে বলিনি, ছবিটিকে বলেছি, দেখুন ভালো করে। এই বলে রাখালবাবু চলে গেলেন। সদানন্দবাবু দেখলেন, তা বটে। বিম্বাধরা এমনই ভঙ্গিতে একটি বাহু, গ্রীবা ও আঁখি পল্লব দুটি উঁচু করেছে যাতে দর্শক মাত্রকেই যেন কেতার্থ করবার তার মতলব। সদানন্দবাবু বিচার করে বুঝলেন, মাস্টার হয়ে এমন ছবি তার ছাত্রের কাছ থেকে উপহার নেওয়াটা অনুচিত, অশোভন হয়েছে। লজ্জা হলো। রাখালবাবু তাকে কি মনে করলেন কে জানে। লাইব্রেরিতে এসে টিফিনের ঘণ্টায় বিপিনকে ডেকে পাঠালেন। বিপিন এলো, বললেন, এই নাও তোমার ক্যালেন্ডারটা নাও। খবরদার, এই ছবি স্কুলে তুমি খুলবে না। স্কুলের বাইরে নিয়ে গিয়ে যা খুশি করো। বিপিন ক্লাস 9-এর ছেলে। হঠাৎ সদানন্দবাবুর মেজাজ দেখে অবাক হয়ে গেল। বলে, আপনি যে ক্যালেন্ডার চেয়েছিলেন স্যার? সদানন্দবাবু হঠাৎ উত্তেজিত হয়ে উঠে বললেন, খবরদার বলছি, আমি তোমার বাবার বয়সী, আমার সঙ্গে ইয়ার্কি দিও না। আমি তোমার ইয়ার্কির পাত্র নয়, বুঝলে হে? কি থেকে যে কি হয়ে গেল বিপিন বুঝেই উঠতে পারলে না। পরের ঘন্টায় ক্লাস 10। ক্লাস নেবার সময়ও তারই জেরা চলল। ব্ল্যাকবোর্ডে অঙ্ক কষতে কষতে হঠাৎ নজরে পড়ল লাস্ট বেঞ্চিতে বসে বাবু সাহেব ঘুমে ঢুলছে। এক ছুটে বাবু সাহেবের সামনে গিয়ে সদানন্দবাবু মাথায় গাঁটটা মারতে লাগলেন। বাবু সাহেব আচমকা গাঁটটা খেয়ে একেবারে চমকে উঠেছে। হাত তুলে মাথা বাঁচাতে গিয়ে যতই বলে, আর করব না স্যার, আর করব না, আর ততই সদানন্দবাবু জোরে জোরে মাথার উপর আঘাত করতে থাকেন। তারপর চিৎকার করে বলেন, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ অন দি বেঞ্চ। বাবু সাহেব আঘাতের হাত থেকে বাঁচবার জন্য টপ করে দাঁড়িয়ে উঠল বেঞ্চের ওপর। তখন সদানন্দবাবু পকেট থেকে একটা ছোট শিশি বের করলেন, ছোট কাঁচের শিশি। শিশির মুখের ছিপি খুললেন। খুলে শিশি থেকে খানিকটা জল নিয়ে মাথার ঠিক মধ্যিখানে ব্রহ্মতালুতে থাবড়াতে লাগলেন। বার 3-4 জল দিয়ে ছিপটে আবার শিশির মুখটা আটকে দিলেন। মাথা তার গরম হয়ে গেছে। বাবু সাহেব খিদিরপুরের শিলেদের বাড়ির ছেলে। কোচানো ধুতি, গিলে করা পাঞ্জাবি আর এলবার টেরি। দেখলেই মনে হয় পড়াশোনা করবার জন্য সে আসে না। গায়ে সেন্টের গন্ধও পাওয়া যায়। গাড়ি করে আসে। বেঞ্চের উপর দাঁড়িয়ে ঘামতে লাগলো বাবু সাহেব। বাবুয়ানির জন্যই সদানন্দবাবু তার নাম দিয়েছিলেন বাবু সাহেব। তার খানিকক্ষণ পরেই সদানন্দবাবুর যেন দয়া হলো। চিৎকার করে বললেন, বাবু সাহেব, ঢের হয়েছে, বসে পড়ো। বাবু সাহেব রীতিমতো ঘেমে উঠেছিল। লজ্জায় অপমানেও বটে, আবার খানিকটা পরিশ্রমেও বটে।
সদানন্দবাবু লক্ষ্য করলেন, বললেন, বাপু হে, তোমাদের ভালোর জন্যই পড়তে বলি। তোমরা যদি না পড়ো আমার ভারী বইয়েই গেল। উই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। স্কুলে ছুটির পর সদানন্দবাবু ট্রামে উঠে একটা মনোমতো জায়গা বেছে বসলেন। তারপর পকেট থেকে নোট খাতা বার করে পেন্সিল দিয়ে লিখতে লাগলেন। ইংরেজির একটা র্যাপিড রিডিংয়ের বই লিখছিলেন। তার কয়েকটা কথা মনে পড়ে গেল। এস্কিমোদের দেশে পেঙ্গুইনদের কাহিনী। বরফ শীতল মেরু প্রদেশ, শিল মাছের চামড়া দিয়ে তৈরি জামা পরে এস্কিমোরা ভেলায় চড়ে চড়ে নির্জন উপত্যকার দেশে গেছে। সেখানে বালিচরের গর্তে অসংখ্য পেঙ্গুইন পাখির ডিম। ঘড়াং শব্দ করে ট্রামটা থামল। ঠিক জায়গায় পৌঁছে গেছেন। এইখানে পান্নালালের বাড়ি। পান্নালাল সদানন্দবাবুর কাছে হৃষ্টি পড়ে। পান্নালালের পর বঙ্কু, বঙ্কু বিহারী পড়ে সংস্কৃত। ট্রাম থেকে লাফিয়ে নেমে পড়লেন সদানন্দবাবু। পড়িয়ে যখন সদানন্দবাবু বাড়ি ফেরেন তখন অনেক রাত। কিন্তু বাড়ি না ফিরলে শেখর আর সুরুচি বসে থাকে তার জন্য। তক্তপোষ্টের ওপর বসে তখন সদানন্দবাবু শুরু করেন দার্শনিক, ঐতিহাসিক আর সকলের ওপর তার রাজনৈতিক মতবাদের ব্যাখ্যা। মৃন্ময়ী রান্না করতে করতে এই ঘরে এসে এদের আলোচনা শোনেন। কান পেতে কিছুক্ষণ শোনেন। ওরা তিনজনে মিলে ওদের সভা তখন বেশ জমে উঠেছে। হয়তোবা সুরুচি করছে কাব্য আবৃত্তি, সদানন্দবাবু আর শেখর শুনছে। কখনো আবার শেখর আর সদানন্দবাবুতে তর্ক বেঁধে গেছে। ভারত শাসন আইন নিয়ে ন্যায় অন্যায়ের কূটতর্ক। তখন সুরুচি চুপ করে শোনে। ওরা তর্ক করছে করুক। সুরুচির অত বড় মেয়ে, ওখানে ওদের সঙ্গে থাকার কি দরকার? সদানন্দবাবুকে কতবার বলেছেন তিনি, কিন্তু ওনার অদ্ভুত শখ। উনি বলেন, মেয়ে বলে কি তুচ্ছ নাকি? ছেলেদের মতো সুরুচিরও স্কুলে পড়াবার অধিকার আছে। মৃন্ময়ীর মনে হয় তিনি যেন একলা। গিরিবালারও বয়স হয়েছে। তিনি নিজের ঘরে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। মৃন্ময়ীর বাড়ির মধ্যে যেন থেকে থেকে বড় নিঃসঙ্গতা অনুভব করেন। যেন সুরুচি এই বাড়ির সন্তান নয়। ও যেন থেকেও নেই। সুরুচি, শেখর, সদানন্দবাবু ওরা সবাই এক দলের। মৃন্ময়ী যেন দলচ্যুত। এই সংসারে তার যেন নির্বাসন হয়েছে। তবুও কলেজ থেকে ফিরতে দেরি হলেই মৃন্ময়ী চিন্তিত হয়ে ওঠেন। এত দেরি করে কি অত বড় মেয়ের বাড়ি ফেরা উচিত? শহরের আরেক প্রান্তে হলের বারান্দায় সুরুচি চুপ করে দাঁড়িয়েছিল। জায়গাটা নিরিবিলি। চারিদিকের কোলাহল এখানে শান্ত হয়ে এসেছে। অরুণা এসে বললে, আমার এই অ্যাটার্জি কেসটা ধর না ভাই, চুলটা খুলে গেছে। সুরুচি অরুণার অ্যাটার্জি কেসটা ধরলে, বললে, এখনও রয়েছ যে? কি করছিলে এতক্ষণ? অরুণা বললে, মলিনার দুল হারিয়ে গেছিল রে। যা কিপটে মেয়ে, কেঁদে কেটেই অস্থির। কানের দুল খোলাই বা কেন? ফুলের মালা তো দুলের ওপরেই পরা যায়। উষাদি বললেন, দুল না পাওয়া গেলে কেউ বাইরে যেও না। দরকার কি আমাদের? ভারী তো 4 আনা ওজনের দুল, তারই আবার আদিক্ষেতা। সুরুচি কিছু যেন বলতে যাচ্ছিল, কিন্তু অরুণা বাধা দিয়ে বললে, আসল কথাটা কি জানো সুরুচিদি? তোমাকে শকুন্তলার পাটটা দেওয়া হয়েছে না, তার জন্যই মলিনার যত রাগ। অরুণার গলার নেকলেসটা স্বল্প অন্ধকারে ঝিকমিক করে উঠল। আলুথালু চুলগুলি ছড়িয়ে পড়েছে অরুণার গাল আর কাঁধের ওপর। রাস্তার ইলেকট্রিক আলো রেখা ফান আর পাম গাছের আড়াল ভেদ করে অরুণার মুখে আর বুকে এসে পড়েছে। অরুণাকে খুব ভালো লাগলো সুরুচির। অরুণা ডায়োসেশন থেকে ফেল করে এসেছে এই কলেজে। সুরুচি বললে, কিন্তু আমার ওপর হিংসা করবার কি আছে মলিনার? ও রায়বাহাদুর বোসের মেয়ে। ওর ভাবি বর বিলেতে ব্যারিস্টারি পড়ছে। ওকে দেখতে ভালো আমার চেয়ে। আমাকে হিংসে করে ওর কি লাভ বলতো অরুণা? হিংসে হবে না? প্রিন্স যে তোমার নামে মডেল অ্যানাউন্স করে গেল, প্রিন্সের নজরে পড়েছ তুমি। ওকে ছেড়ে প্রিন্স তোমাকে লাইক করবে, এটা তো আর সহ্য করতে পারে না। না? সুরুচি বললে, কিন্তু প্রিন্সের সঙ্গে কি আমার আজকের আলাপ? ও তো লাস্ট 1 মাস ধরে আমাকে ভালো করছে। আমি তো ওকে আমল দিই না। কি জানি ভাই,
তোমাদের কাণ্ড। আচ্ছা আসি, আজ দেরি হয়ে গেল। অরুণা অ্যাটাচি কেসটা নিয়ে শাড়ি উড়িয়ে চলে গেল। সুরুচি বারান্দার এক কোণে অন্ধকারে আড়ালে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ হয়ে গেল, তবুও শ্রীলতার দেখা নেই। মেয়ের আক্কিল যা হোক খুব। সুরুচি তক্ষুনি চলে যেতে পারত বাসে করে, অভ্যেস আছে সুরুচির বাসে আসা যাওয়া। কিন্তু শ্রীলতাই বললে, দাঁড়া ভাই সুরুচি, বাবা মা আর ভাইদের পৌঁছে দিয়েই তোকে বাড়ি পৌঁছে দেব। সুরুচি বলেছিল, না তুই কিছু মনে করিস নে ভাই, আমি বাসেই চলে যাচ্ছি। শ্রীলতা বললে, লক্ষ্মীটি, আমার কথা রাখ, আমি ওদের রেখেই তোকে পৌঁছে দিয়ে আসবো। তোর সঙ্গে একটা কথা আছে, 2 ঘন্টা তোকে জ্বালাতন করব, আমার একটু হেল্প করতে হবে। হেল্প করতে হবে শ্রীলতাকে। সুরুচি সব কথাই জানে শ্রীলতার। ও একটা ছেলেকে ভালোবেসে ফেলেছে। ছেলেটা নাকি একটা জিনিয়াস, যেমনই বুদ্ধি তেমনই ব্যক্তিত্ব। শ্রীলতা বলে, তোর প্রিন্সিপাল আর যেই বল, কেউই তার পায়ের যোগ্যী নয়। আবার নতুন করে যেন পৃথিবীতে জন্মেছে অ্যাডোনিস। তোকে হেল্প করতে হবে সুরুচি, তোকে একদিন সব বলবো। তোকে ছাড়া আর কাকে মন খুলে বলবো বল? প্রতিদিন ক্লাসের পরে যেটুকু সময় পায়, শ্রীলতা তার চিঠি দেখায়। কলেজের পরেও শ্রীলতা সুরুচিকে ছাড়ে না। অ্যাডোনিসের কথা বলতে শ্রীলতার যেন কোনো ক্লান্তি নেই। অনেকদিন সুরুচিকে শ্রীলতার চিঠির উত্তর লিখে দিতে হয়েছে। কত নিশীথ রাত্রির কত গোপন অভিসার কাহিনী বলে শ্রীলতা। শ্রীলতার উন্মুখ যৌবনের কত রহস্যময় রোমাঞ্চময় কাহিনী। কোথায় দুর্গম পাহাড়ের উপত্যকায় গিরিখন্দের অভ্যন্তরে ঝড় উঠেছে নবকিশলয়ের নবপত্রের চঞ্চল গুচ্ছে। সেইখানে দিনে সূর্যোদয়ের সমারোহ, রাত্রের নিভৃত অবসরে কোনোদিন চলে পরিহাস রসায়িত লুকোচুরি, আবার কোনোদিন সংগ্রাম। বিবেক বুদ্ধি শিক্ষা সংযম বিরহ মিলনের এক যৌথ সংগ্রাম। সেই সংগ্রামে ক্ষতবিক্ষত হয় অন্তর, কিন্তু পুলকিত হয় সত্তা। শ্রীলতার সেসব কাহিনী শুনে সুরুচি কেমন যেন অন্যমনস্ক হয়ে যায়। হৃদয়ের কোনো নিভৃত তন্ত্রীতে কখনো অজ্ঞাতে কোনো অপরূপের হাতে স্পর্শ লাগে, ঝঙ্কার ওঠে অন্তর্ময়। তারপর চলচ্চিত্রের মতো চোখের সম্মুখ দিয়ে যে কটা মূর্তি ভেসে যায়, তার মধ্যে আশেপাশে 2-1টা মুখ। পরেশ রমেশ জাতীয় ছেলে ছাড়াও আজকের এই প্রিন্স আর শেখরদার নামটাও উল্লেখযোগ্য। হঠাৎ এই তমসাচ্ছন্ন নগরীকে সুরুচির যেন একটা বিরাট তপবন বলে মনে হলো। মনে হলো তপস্বিনী শকুন্তলা সে দূর দিক চক্রাবালের দিকে চেয়ে অপশ্রিয়বান প্রিয়তম দুষ্মন্তের কথা ভাবছে। কে তার দুষ্মন্ত? কে তাকে তপস্যার অগ্নিযজ্ঞে পবিত্র করে নেবে? প্রিন্স তো এসেছে অনেকবার, তার ভিক্ষাপাত্র হাতে করে, তার দুর্বার যৌবন, তার অকুণ্ঠ আবেদন নিয়ে। সে কি ক্ষণিক উত্তেজনার আহুতি, নাকি অক্ষয় যৌবনের চিরন্তন উচ্ছ্বাস? শ্রীলতার অ্যাডোনিস তার দুষ্মন্ত। এরা যেন এখন এই মুহূর্তে বাস্তব রূপ নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। আর সন্ধ্যের অভিনয়ের কথা মনে পড়ে গেল তার। এমন করে শকুন্তলার ভূমিকা সে যে জীবন্ত করে তুলতে পেরেছে, সে তো শুধু তার নিজের অনুভূতি দিয়েই। যতদিন রিহার্সাল চলেছে ততদিন সে দুষ্মন্তকে দেখেছে এক স্বপ্নাচ্ছন্ন দৃষ্টি দিয়ে। তার দুষ্মন্ত তো কোনো ব্যক্তি নয়, কোনো রক্তমাংসেরও মানুষ নয়। সে তো তার অনুভূতি, তার স্বপ্ন, তার একান্ত মানস লোকের শিল্প সৃষ্টি। সুরুচি বারান্দা থেকে মুখটা বাড়িয়ে রাস্তার দিকে চেয়ে দেখলে, কই শ্রীলতাদের গাড়িটা তো এখনো কোনো দেখা নেই। হঠাৎ পেছনে পুরুষ কণ্ঠস্বর শুনে চমকে উঠল। ভিক্ষা চাই দেবী। প্রিন্স পেছনে নিঃশব্দে এসে কখন যেন দাঁড়িয়েছে। সুরুচি হঠাৎ আশা করেনি এতটা, কিন্তু এই তপবনের পরিপ্রেক্ষিতে খুব খারাপও লাগলো না তার। শ্রীলতার অ্যাডোনিসের কথা মনে পড়ল। দুর্বাসা ভিক্ষা চাই দেবী। প্রিন্স হাতে সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে দিলে। সুরুচি পরিহাসচকিত কণ্ঠে বললে, যদি উত্তর না দিই তাহলে অভিশাপ দেবেন নাকি?
প্রিন্স যেন অভয় পেল, বলে, কলিযুগে অভিশাপের সেই তেজ নেই, ফলও দেয় না, সুতরাং ভয় পেও না দেবী, অভিশাপ দেব না, কিন্তু রাগ করবার অধিকারটা আমার রইল। সুরুচি ঘুরে দাঁড়ালো, সোজাসুজি চেয়ে দেখে নিলে প্রিন্সের চোখের দিকে। সুরুচি দুষ্মন্তের সঙ্গে তুলনা করে দেখলে প্রিন্সকে। দুষ্মন্তের তপক্লিষ্ট বলিষ্ঠ চেহারার কাছে এ যেন নিষ্প্রভ। অন্ধকারে স্পষ্ট দেখা যায় না, মোটা চশমার আড়ালে চোখ দুটো তেমন তেজস্বী নয়। শ্লীলতার অ্যাডোনিসকে দেখেনি সুরুচি। বর্ণনায় যতটা শুনেছে তাতে মনে হয় শেখরদার ব্যক্তিত্বের কাছে সে ছোট। কিন্তু প্রিন্স অগাধ টাকার মালিক। কলেজের মেয়েরা অজয় বোসকে প্রিন্স বলেই ডাকে। হপ্তায় হপ্তায় তার গাড়ি বদলায়, পোশাক বদলায় ঘণ্টায় ঘণ্টায়, আর প্রেম পাত্রী বদলায় মিনিটে মিনিটে। এই সেই প্রিন্স। কোনো মেয়েকে একাদিক্রমে 1 মাস ধরে ভালোবাসতে দেখা যায়নি। সেই প্রিন্স সুরুচিকে আজ 1 মাস ধরে নজরবন্দি করেছে। আজ তাকে অভিনয়ের জন্যে মেডেলও দিয়েছে। সুরুচি প্রিন্সের কথার জের টেনে বললে, রাগ করবার অধিকার আপনার থাক, আমি সেই অধিকারে হস্তক্ষেপ করব না, কিন্তু রাগের আগে উপসর্গ বসালে তাতে অবশ্যই আপত্তি করব। প্রিন্স কথাটা লুফে নিয়ে বললে, আমার নিজের জীবনটাই একটা উপসর্গ সুরুচি। আমি আরেকটি জীবনের সঙ্গে যুক্ত হয়েই নিজের অস্তিত্ব বজায় রাখি। এই দেখো না, এখান দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখেই থমকে গেলাম। চাণক্য পণ্ডিতের কথাটা মনে পড়ল, পথে রত্ন পড়ে থাকলে কুড়িয়ে নেওয়াটাই উচিত। তা জীবন্ত রত্নকে কুড়িয়ে পকেটে কি আর ভরা যায়? মোটর হাজির, যদি অনুমতি হয় তাহলে বাড়ি পৌঁছে দিতে পারি। সুরুচি কি উত্তর দেবে ভেবে পেল না। একটু আগেই সন্ধে হয়েছে। উষাতি ছাত্রীর দল নিয়ে ওইদিকে ব্যস্ত। এদিকটা নিরিবিলি, দোতলার এই বারান্দাটা। সুরুচি বললে, উপমায় কিন্তু ভুল রইল আপনার। প্রিন্স আরও ঘনিষ্ঠ হয়ে এলো, বলে, জানতাম কুড়িয়ে নেওয়া কথাটাতে তোমার আপত্তি হবে, কিন্তু আপত্তি তোমার মিথ্যে সুরুচি। রত্ন সবাই চিনতে পারে না, কারণ সবাই তো আর জহুরি নয়। আর তাছাড়া তোমার সামনে দাঁড়িয়ে এই নিরিবিলিতে সত্যি যদি একটু উপমায় ভুলও হয়ে থাকে, তাতে কি আর এমন অপরাধ করেছি? প্রিয়জনের সঙ্গে কথা বলবো, অথচ আয় ব্যয় ফুট ইঞ্চি সবসময় সমস্ত বিচার করব। তুমি কি আমাকে তাই দেখতে চাও সুরুচি? সুরুচি কোনো উত্তরই দিলে না। প্রিন্স আবার বলতে লাগলো, হিসেব করে চলা আমার কোনো দিনই হলো না সুরুচি। আমার গাড়ির এক্সেলেটার যখন চাপ দিই তখন হিসেব থাকে না স্পিডোমিটারের দিকে। আমার যখন শখ হয় তখন হিসেব থাকে না পকেটের দিকে। আমার জীবনে কমা আছে, সেমিকলন আছে, সবই আছে, কেবল নেই ফুল স্টপ। যেদিন হিসেব করব, যদি তেমন দুর্দিন সত্যি সত্যি আসে, সেদিনই আসবে আমার জীবনে ফুল স্টপ। মৃত্যু হবে আমার সেই দিন। সুরুচির চোখে হঠাৎ যেন প্রিন্সের বেহিসেবি নেশা লেগেছে। প্রিন্স এটা লক্ষ্য করলে। তারপর পকেট থেকে সিগারেট কেসটা বার করে একটা সিগারেট ধরিয়ে বললে, একটা গল্প বলি শোনো সুরুচি, গ্রিস দেশের গল্প। ডেমোক্রিটাস বলে একজন ছেলে ছিল সেই দেশে। চাষার ছেলে, কিন্তু খুব শৌখিন। সুন্দর, লম্বা, স্বাস্থ্যবান ডেমোক্রিটাস অনেক মেয়ের স্বপ্নের মানুষ। সব মেয়েই তাকে চায় যে একদিন তাকে বিয়ে করবে। কিন্তু ডেমোক্রিটাসের এক অদ্ভুত নেশা, তার কেবল স্বাদ সে উড়বে, পাখির মতো, ঈগলের মতো আকাশে উড়ে বেড়াবে। সুরুচি বললে, যেমন আপনার শখ? তা বলতে পারো, কিন্তু যে কথাটা বলছিলাম, ডেমোক্রিটাস রাত্রে শুয়ে শুয়ে স্বপ্ন দেখে সে উড়ে চলেছে পাখার সাহায্য নিয়ে অনেক দূর, দিকচক্রাবাল পেরিয়ে, এথেন্সের পাহাড়, নদী, উপত্যকা পেরিয়ে সুদূর মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে জনমানবহীন অরণ্যকান্তার ওপর প্রজাপতির মতো ফুলের আর ফলের গন্ধ শুকে বেড়াচ্ছে। তারপর যখন চারিদিকে ঘিরে সন্ধে ঘনিয়ে এলো, তখন সে পাড়ি দিল পৃথিবীর উদ্দেশ্যে।
কিন্তু এসব তো কেবলই স্বপ্ন। দিনরাত সে ভাবে কেমন করে সে উড়তে পারবে একদিন, কেমন করে সবার মাথার ওপর দিয়ে সে উড়ে বেড়াবে। একদিন পাহাড়ের ওপর চূড়োয় গিয়ে সে উড়তেও চেষ্টা করলে, কিন্তু চেষ্টা করতে গিয়ে হাত পা কেটে একাকার। কিন্তু ডেমোক্রিটাস হাল ছাড়লে না। তারপর সে কি করলে জানো সুরুচি? সে একদিন বনে চলে গেল তপস্যা করতে। কি কঠোর তপস্যা তার! শেষে শিল্পীর দেবী মিনার্ভা ডেমোক্রিটাসের তপস্যায় আকর্ষণে থাকতে পারলেন না, পাঠিয়ে দিলেন তার এক সখীকে। সখীটিকে দেখতে অনেকটা তোমার মতো সুরুচি, তার নামটা এখন ভুলে যাচ্ছি। সখী এসে ডেমোক্রিটাসের সামনে হাজির হলো, জিজ্ঞেস করলে, কি চাই তোমার ডেমোক্রিটাস? আমায় মিনার্ভা দেবী পাঠিয়েছেন তোমার কাছে। ডেমোক্রিটাস সখীর দিকে চোখ তুলে চাইলে, চাইতেই মুগ্ধ হয়ে গেল। সে অনেক মেয়ে দেখেছে, কিন্তু এমন রূপ দেখেনি। অন্তত কেউ তাকে এমনভাবে অভিভূত করেনি। তার চোখের তারায় যেন জাদু আছে, আর তার চুল চুল তো নয়, যেন আষাঢ় আকাশের নিবিড় মেঘভার। আর তার দেহ। সুরুচি এইবার হেসে উঠল, বললে, রাধার রূপ বর্ণনা থাক, তারপর কি হলো? প্রিন্স বললে, তারপর আর কি? তারপর আমি যেমন করেছিলাম সেও তেমনি ভুল করলে। আমি করেছিলাম উপমায় ভুল, আর সে করল মধুর ভুল। ডেমোক্রিটাস সখীর কথার উত্তরে কেন যে তপস্যা করছিল সব ভুলে গেল। ওড়ার কথা গেল উড়ে। সে বললে, আমি তোমাকে বিয়ে করতে চাই। সুরুচি বললে, তারপর? প্রিন্স সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বললে, তারপর সে অনেক কাণ্ড। সেই সব ঘটনা আমার গল্পের পক্ষে অবান্তর। সুরুচি মুচকি হেসে জিজ্ঞেস করলে, আপনার এই গল্পের উদ্দেশ্য? প্রিন্স বললে, উদ্দেশ্য বা বক্তব্য আমি কিছুই বুঝি না, বুঝবার প্রয়োজনও নেই। কিন্তু প্রায়ই আমার এই গল্পটা মনে পড়ে, আর মনে পড়লেই আমার মনে হয় আমি যেন সেই ডেমোক্রিটাস, আর দেবী মিনার্ভা যেন আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে তোমাকে পাঠিয়েছেন আমার কাছে। মিনার্ভার দূতকে যে প্রশ্ন করেছিল সে প্রশ্ন আমিও করছি, কিন্তু। সুরুচি হো হো করে হেসে উঠল। হাসি আর থামতেই চায় না তার। তারপর হাসি থামিয়ে বললে, প্রেম নিবেদনের অনেক রকম পদ্ধতি নোবেলে পড়েছি, আপনারটা সত্যিই অরিজিনালিটি আছে। তারপর কলকাতার সেই মুখর পল্লীর এক প্রান্তে একটি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে যে রোমাঞ্চ নীরবে এক ছেলে আর একটি মেয়ের মনের নিভৃতে ঘনিয়ে এলো, তা সুরুচির কাছে অভিনব মনে হলো। এই রোমাঞ্চময় মুহূর্তগুলি অক্ষয় হয়ে থাক, এমন আশা করা যেন সুরুচির কাছে অন্যায় বলে মনে হলো না। মনে হলো জীবন ও অভিনয় আজ একাকার হয়ে গেছে। কিছুক্ষণ আগে শকুন্তলার ভূমিকায় দুষ্মন্তের প্রেম নিবেদনে যদি অন্যায় না হয়ে থাকে, এখন প্রিন্সেরও তাহলে কোনো অন্যায় নেই। প্রিন্স আরও কাছাকাছি এসে দাঁড়িয়েছে। তারপর সুরুচির একটা হাত নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে হাতের কমনীয়তাটুকু অনুভব করতে লাগল। কানের কাছে মুখ এনে প্রিন্স বলতে লাগল, হে নিরুপমা, চপলতা যদি করে থাকি কিছু করিও ক্ষমা। আমার হয়তো অনেক বদনাম শুনেছ সুরুচি, আমি মিনিটে মিনিটে প্রেম পাত্রী পাল্টাই, কিন্তু তোমাকে আমি বলছি, যারা 10-5 দিন পর পর প্রেমপাত্রী বদলায় তাদের চেয়ে যারা মিনিটে মিনিটে বদলায় তারা অনেক ভালো লোক। আমি আত্মরক্ষার অজুহাতে এই কথা বলছি না সুরুচি। তুমি ভেবে দেখো, যে প্রিন্স থামতে জানে না, যার জীবনে কোনো ফুল স্টপ নেই, যার খরচ হিসেবের পথ ধরে চলে না, সে আজ তোমার কাছে এসে থেমেছে। আমার এই অধঃপতন একবার ভাবো তো। প্রিন্সের কথাগুলো খুব ভালো লাগছিল সুরুচির। সুরুচি নিজের হাতটা টেনে নিলে না। সেইখানেই সেই অল্পা অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে সুরুচির মনে হলো সে যেন ওই কলমুখ শহর ছেড়ে অনেক ঊর্ধ্বে অন্য এক লোকে চলে গেছে, আর যেন সবই তার ভালো লাগছে। হঠাৎ পেছনে কার গলার আওয়াজ পেয়েই দুইজনে ফিরে তাকালো। দেরি হয়ে গেল ভাই রুচি, কিছু মনে করিসনি। শ্রীলতা দৌড়তে দৌড়তে আসছে। সুরুচি বললে, তোর আক্কেল তো খুব লতি, আমাকে একলা ফেলে।
সামনে প্রিন্সকে দেখে শ্রীলতা থমকে দাঁড়ালো। তারপর প্রিন্সের দিকে চেয়ে বললে, একলা যে কেমন কাটিয়েছ তা তো দেখতেই পাচ্ছি। এখন ভাবছি না এলেই বোধহয় ভালো করতাম। প্রিন্স বললে, ভুল করছেন মিস সেন। আপনি এসেছেন এমন সময় যে সময় একজন কারোর আসা প্রয়োজন ছিল। অনুসুয়া বা প্রিয়ঙ্বদা কেউ পাশে না থাকলে শকুন্তলাকে ঠিক মানায় না। সে কথাই বলছিলাম। সুরুচি বলে উঠল, আচ্ছা, তাহলে আর দেরি করা নয়। সত্যি মা হয়তো এর মধ্যে খুব ভাবছেন। সুরুচি আর শ্রীলতা যখন গাড়িতে উঠল, সুরুচি দেখল প্রিন্স পেছনে পেছনে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে তাদের বিদায় দিতে। গাড়ি ছেড়ে দিলে শ্রীলতা বললে, প্রিন্স বুঝি অঞ্জলিকে ছেড়ে তোকে ধরেছে এইবার? দেখিস, খুব সাবধান ভাই।